আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের আনন্দ দেবে। চলুন শুনে আসি। Hello, Russell bhai. Thank you. And assalamu alaikum everyone. রাসেল ভাই, এই কাহিনীটি আমি বলবো হচ্ছে আপনার জার্মানির একটা কাহিনী। জি। সাইফ নামে একজন শেয়ার করেছে আমার কাছে। সে একজন বিদেশির কাছে শুনেছে, যার কাছে শুনেছে তার নাম ছিল লুথান, অ্যান্ড লাস্ট নেমটা আমি আসলে খেয়াল করতে পারছি না, সামথিং ডিফারেন্ট। ওকে, সো লুথানের কাহিনী এটি। লুথান যিনি আর কি, সে তার বয়স হচ্ছে এখন প্রায় 50-60 বছর, মানে 50 থেকে 60 এরকম আর কি, মধ্য বয়সী আর কি একজন মানুষ। তো এটা হচ্ছে তার যখন যৌবন, টিনেজ পার হয়েছে, জাস্ট ওইরকম সময়কার একটা কাহিনী। আর লুথান যেখানে থাকতো সেটা হচ্ছে জার্মানির এমন একটা অঞ্চল যেটা হচ্ছে আপনার পুরোপুরি লাইক ফরেস্ট এরিয়ার কাছে, মানে জঙ্গল এবং পাহাড় এবং এই ধরনের জিনিস। এবং ওই অঞ্চলে আপনার পুরনো কিছু পরিত্যক্ত ক্যাসেলও ছিল, বিশেষ করে মানে একটা বড় ক্যাসেলের আন্ডারে কিছু ছোট ছোট ক্যাসেল আর কি, এরকম ছোট ছোট মানে ছাউনি, মানে এক সময়কার সেনা ছাউনি টাইপের এরকম ছিল আর কি। তো ওই অঞ্চলেও থাকতো এবং ও বেড়ে উঠছিল ওখানেই। সো ওখানে অনেক রকমের কুসংস্কার চালু আছে। ছোটকাল থেকে ও শুনেছে যে বিভিন্ন রকমের, যেমন এই যে আমরা যে এখন শুনি অনেকটা লাইকেন বা ওয়েরউলফ, এই ধরনের জিনিস কিন্তু ওখানে খুব বেশি প্রচলিত। এই ধরনের মিথ, যে ওরা বিশ্বাস করতো ওই গ্রামের লোকরা যে ওয়েরউলফ বলে কিছু আছে, মিথ, যদিও অনেকেই দেখে নেই। বাট আমরা যেমন ছোটকালে রাসেল ভাই কাহিনী শুনি যে মামদভূত, গেছো ভূত, হ্যাঁ, এই ধরনের জিনিস আমরা শুনি না, যে মাছ নিতে আসছে, হাতের মধ্যে ছেঁকা দিছে, এরকম। সো থিংস লাইক দ্যাট, ওই জিনিসগুলো ওরা শুনতো লাইকেনের কাহিনী ওই অঞ্চলে, যেরকম এসেই। তো যাই হোক, লুথান ছোটকাল থেকে এগুলো শুনে শুনে অভ্যস্ত এবং ও ওই অঞ্চলটা দেখতো, নিজের গ্রাম, নিজের গ্রামের আশপাশের যে টেরিটরি, এইসব জায়গায় ও দেখতো এবং ঘুরতে ঘুরতে চলে যেত, দৌড়াতে দৌড়াতে, যখন কম বয়স বেশ চলে যেত। তো এরকম দেখতে দেখতে ও প্রায় ক্যাসেলগুলোর কাছে যেত, যে ওখানে ঢোকার সাহস পেত না। ওখানকার যে কিউরেটর, তাকে জিজ্ঞেস করতো যে এখানে আমি ভিতরে ঢুকলে কি আছে, তো বলতো যে তুমি যাও, ওখানকার মিউজিয়াম আছে, মিউজিয়াম দেখো, কিন্তু বাট আর কিছু করতে পারবে না। তো বাট ও কথা না শুনে ও ওই ক্যাসেলের বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করতো, কিন্তু খোলা পেত না, কিন্তু ঘুরতো। ও বলতো যে ক্যাসেলের কিছু কিছু জায়গা খুব রহস্যময় ছিল, হ্যাঁ, যেমন স্পেশালি একটা রুম ছিল যেখানে নাকি ঢোকার কোনো উপায় ছিল না, বাট সে বিভিন্ন রকম শব্দ শুনতো ভিতর থেকে। তো এরকম সিচুয়েশনে ও বড় হতে হতে, আর ওর যখন নাকি বয়স ওরকম আর কি, টিনেজ থেকে ছাড়ায় উঠছে, একটু বড় হয়েছে তখন, তো ও শুনতে পায় যে ওর বন্ধুদের কাছে যে ওদের এলাকা থেকে বেশ কিছুটা দূরে, লাইক অ্যারাউন্ড লাইক 40 মাইল এরকম দূরে, একজন কালো জাদুকর আছে। কালো জাদুকর বলতে হিজ মানে আর কি, মানে এমনিও সে কালো, গায়ের রঙও কালো, সে হচ্ছে আপনার কালো বংশভূত, আর মানে আফ্রিকা থেকে এসছে কোনো জায়গা থেকে, এবং সে করেও কালো জাদু। তো তার কাছে গেলে নাকি অনেক কিছু দেখা যায়। তো ওর বন্ধুদের কাছ থেকে শুনে যে ওর এক বন্ধু নাকি এরকম দেখেছে যে পাখি থেকে, মানে একটা পাখি তার বন্ধু নাকি একদিন দেখেছে দূর থেকে, আসছিল একটা বিজনেস কাজে আর কি, ব্যবসার কাজে গেছিল, তার বাবা পাঠাইছিল। আসার সময় নাকি ওদিক দিয়ে আসতেছিল, তার সময় নাকি দেখছে যে একটা বাজ পাখির মতো উড়ে এসে বসলো, বসার পর সে মানুষ হয়ে ওই কালো জাদুকরের যেখানে থাকে সেই ঘরটার দিকে চলে গেল আর কি, বাসাটার দিকে। তো ওই কালো জাদুকরের কাহিনী শুনে ও বললো যে মানে আমি খুব আগ্রহী এর সাথে মিট করতে, কাজে আমার খুব ইচ্ছা এসব জাদু শেখার। তোর ফ্রেন্ড বলে যে আচ্ছা তুমি ইউ ক্যান গো অ্যান্ড তুমি শিখতে পারো ওর কাছ থেকে যদি যাও, ইফ ইউ ওয়ান্ট, বাট তোমার সেই সাহসটা কি আছে কিনা। ও বলে তোমরা তো আমার জানোই আমি যেরকম সাহসী, এমনিও অনেক সাহসী ছিল। ছোটকালে নাকি বন্ধুদের সামনে মানে ওই যে কোনো গর্তে সাপ আছে কি, সাপ, এটা কি সাপের গর্ত নাকি ইসের গর্ত, হাত ঢুকায় দিত, এরকম সাহসী ছিল সে। তো ও এগুলো শুনে সে ওখানে চলে যায়, আস্তে আস্তে মানে ওখানে যায় একদিন, যে খুঁজে খুঁজে বের করে যে কোথায় থাকে কালো জাদুকর। তো যে জায়গায় কালো জাদুকরটা থাকে সেটা ঠিক ও আরেকটা গ্রাম, বাট গ্রাম থেকে একটু দূরে, একটু বাইরে আর কি, একটু বাইরে, মানে একটা একটু পাহাড়ি এলাকা আছে ওইটার পাদদেশে, ওখানে একটা কুড়ে ঘরের মতো করা আর কি, হাট টাইপের করা, ওখানে থাকে। তো যায়, ওখানে যেয়ে দেখে যে বেশ তখন শীত পড়তেছে আর কি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ, ওই অঞ্চলটা এমনি ঠান্ডা। তো দেখতেছে যে ওখানে মানে ফেন্সের ভেতরে ঢোকার পরই দেখে যে ভিতর থেকে একটা খুব ব্রাশ ভারী কণ্ঠ ওকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও। তো ডাচ ভাষায় কথা বলতেছে, কিন্তু কণ্ঠটা হচ্ছে আপনার মানে কি, মানে একটা ডিফারেন্ট টান আছে আর কি, অ্যাকসেন্ট আছে ডাচের সাথে।
তো বলে যে আমি এখানে আসছি তোমার সাথে কথা বলতে, আপনাকেই দেখতে আসছি আমি এখানে খবর নিয়ে আসছি আপনি নাকি এখানে কিছু মানে আপনার ছাত্র আছে, আপনি জাদু শিখান। বলে না, আমি কোনো জাদু শিখাই না, তুমি এদিকে আসো, তুমি যেখানে দাঁড়ায় আছো জায়গাটা এমনি তো বিকাল হয়ে যাচ্ছে, নিরাপদ না, এখানে কিন্তু উলস আছে, অনেক নেকড়ে আছে আশেপাশে, তো তুমি চলে আসো। ওকে নিয়ে যায় ডেকে ভিতরে। তো নেওয়ার পরে ও বলে যে তুমি এই ধরনের কথা কোত্থেকে শুনছো যে আমি জাদু শিখাই? আমি কোনো জাদু শিখাই না কাউকে। তো বলে যে না, আমি এরকম করছে। বলছে কি তুমি তো তোমার বন্ধুর কাছ থেকে শুনছো আমার সম্পর্কে। সে বুড়াটা বলে যায় তোমার বন্ধু সে আমাকে দেখছে বা আমার সাথের কাউকে দেখছে এবং দেখে তোমাকে বলছে। তো বলে যে যাক, আপনি যদি জেনেই থাকেন যে আমার বন্ধুর কাছ থেকে আমি শুনে আসছি, তো আপনি তো জানেনই। এই তো সে জিজ্ঞেস করতেছে যে আপনি কোত্থেকে আসছেন এখানে? সে বলছে যে আমি এখানে আসি হচ্ছে যে অনেক আগে, আমার আসার নাই, আমার পূর্বপুরুষ আসছিল এখানে, মানে আমার বাবা আসছিল, তার বাবা আসার পরে সেখান থেকে আমি রয়ে যাই এখানে। এন্ড সেটা অনেক আগের কথা, আফ্রিকার থেকে আমাদের আসছিল এখানে। যাই হোক, তো তুমি এখানে আসছো জাদু শিখতে, বাট জাদুর এই যে শেখার যে প্রসিজার, এগুলা তো সোজা না। তুমি জাদু শিখে কি করবা? তুমি কি মানে একজন মানে খ্রিস্টান, মানে খুব কঠিন? বলে না, আমি কোনো নিয়ম মানা কোনো ওরকম মানুষ না, যদিও আমার খ্রিস্টান ফ্যামিলিতে আমার জন্ম, বাট আমি ওরকম নিয়ম মানা মানুষ না। তা আমি যে কোনো কিছুতে আমি আমার হার্ট ওপেন শেখার জন্য। তো বলে ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো, কিছুদিন না থাকলে তো শিখতে পারবা না, আর আই হোপ তোমার কাছে যথেষ্ট টাকা কুড়ি আছে নিজেরা চালানোর মতো কাজ, টাকা কুড়ি তো আমি তোমাকে তো পালবো না। তো সে বলে হ্যাঁ আমার কাছে এটা আছে, আর আপনাকে আমি যে আপনার যদি কোনো ফি হয় বা গুরু দক্ষিণ হয় সেটাও আমি দিব। বলে ঠিক আছে তুমি থাকো। তো প্রতিদিন থাকে, ও দিকে 2 দিন 3 দিন এরকম দেখে যে কোন রকম চেঞ্জ নাই। ও বুড়া নর্মাল মানুষের মতোই চলাফেরা করে, বসে, বাট সন্ধ্যার পরে সে বসে ধ্যানে বসে থাকে এবং কিছু ওই ইনসেন্ট জ্বালিয়ে ধোঁয়ার মধ্যে বসে থাকে, ধ্যান করে। আচ্ছা, তো বলে যে আমি তো এটা শিখতে পারতেছি না কিছু, ওর মানে ওর ভিতরে একটাই আসে যে বুড়া আমাকে কিছু শেখাচ্ছে না। তো একদিন জিজ্ঞেস করে যে 2-3 দিন যাওয়ার পরে যে আপনি আমাকে শিখাবেন বলছেন এসে, বলে তুমি শেখো, বসে থেকে শিখতে পারবো, আমার সাথে ধ্যান করো। তো বলছে ধ্যানের কোনো প্রসিজার নাই, জাস্ট বসে থাকতে বসে থাকো আমার সাথে, এরকম ধ্যান করো। তো ওর কাছে জিনিসটা খুব বোরিং লাগে, ও মনে করে এটা ননসেন্স। ও তখন ওনাকে বলে যে আপনি যদি আমাকে আসলে কিছু শিখাইতে চান তাহলে বলেন, আদারওয়াইজ এরকম বসে থেকে আসলে আমার সময় নষ্ট করতে আমি আসি নাই। তখন বলে শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি শিখতে আসছো আমার কাছে কালো জাদু, কালো জাদুর কোনো প্রসিজার নাই, তুমি নিকৃষ্ট কাজ করবা, যত নিকৃষ্ট মানুষ তুমি নিকৃষ্ট কাজ করবা, নিকৃষ্ট কাজ করলেই তুমি এটা শিখতে পারবা। তো তুমি কি নিকৃষ্ট কাজ করতে পারবা? সে বলে আপনি আমাকে একটা মানে ওয়ে বলে দেন আমি কি নিকৃষ্ট কাজ করব। বলে যাও, এই যে পাহাড় আছে, পাহাড় থেকে এতখানি দূরে মানে একটা ডিস্টেন্স, বলে এইখানে একটা গ্রেভিয়ার্ড আছে, এবং ওই গ্রেভিয়ার্ডে কিছুদিন আগে একটা মেয়েকে মেরে ফেলছে, মানে ইসের থেকে তারা মানে তার অপকর্মের জন্য সে মানে করছিল আর কি, প্রেগনেন্ট হয়েছিল আর কি, এবং সে তাকে তারা শাস্তি দিয়ে মেরে ফেলছে, এবং তার লাশটা ওখানে আছে। তুমি যাবা, ওই কবর খুঁড়বা, কবর খুঁড়ে তার হাড্ডি নিয়ে আসবা আমার জন্য, তার বাম হাতের হাড্ডিটা নিয়ে আসবা, তোমাকে আমি বলে দিব, মানে বাড়ি কল, তোমাকে আমি দিনক্ষণ বলে দিব, এরকম যে নিয়ে আসবা। তো তুমি যখন নিকৃষ্ট কাজ করতে পারবা তখন তুমি নিকৃষ্ট জনের মানে সহযোগিতা পাবা। তো জিনিসটা মানে মাথার মধ্যে ঢোকায়, নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট জনের সহযোগিতা। যাই হোক, তো বসে থাকে এবং ও ধ্যান করে 2 দিন, এরকম করতে করতে একদিন ওকে সন্ধ্যার সময় বলে যে আচ্ছা আজকে তোমার সময় হয়েছে, তুমি আজকে যাও, আজকে সন্ধ্যার পর থেকে তুমি যাও, বাট তুমি খেয়াল রাখবা যে তোমার যাওয়ার পথে যত কিছু আসবে তুমি কোনোটাকে কিন্তু কেয়ার করতে পারবা না। তোমার যাওয়ার পথে নেকড়ে আসতে পারে, পিছন থেকে ডাক শুনতে পারো, ভয় দেখানোর জন্য, এন্ড তুমি কিন্তু এটা ভয় পেতে পারবা না। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু ডু, যখন তুমি হার্টটা নিবা, হার্টটা নেওয়ার পরে কিন্তু তোমাকে আর কেউ কিছু করতে পারবে না, মোটামুটি আর কেউ ক্ষতি করতে পারবে না। আর তোমাকে আমি কিছু দিয়ে দিচ্ছি, আরোগ্য দিয়ে দিচ্ছি, এই আরোগ্যগুলা তুমি ওই কবরের পাশে রেখে আসবা। তো ও শুনে বলে ঠিক আছে, নো প্রবলেম। সে বলে তাকে রিচুয়াল দেয় এবং গায়ে একটা তেল মাখতে দেয়, খুব দুর্গন্ধওয়ালা তেল, মানে বলে খুব মানে বাজে একটা গন্ধ। বলে যে এটা মাখলে তোমার যে আর ক্ষতি সাধারণত হওয়ার সম্ভাবনা নাই। তো ও চলে যায়। ও তো যাওয়ার আগেও জিজ্ঞেস করে যে আমি যে আপনি আমাকে যে দিবেন কিছু, আমাকে শিখাবেন, এটার দক্ষিণা কিনতে হবে। বলে এটা দক্ষিণা কিছু না, তুমি যখন এই যে যাবা, যাওয়ার আগে আমাকে তুমি লিখে দিয়ে যাবা, তোমার হাত কেটে, তোমার হাত থেকে একটু কেটে তোমার ব্লাড দিয়ে আমাকে এই কাগজে লিখে দিয়ে যাবা, আমি তোমার শিষ্য হলাম, এরকম কিছু কথা।
খুবই ইন্টারেস্টিং হ্যাঁ। ব্যাপার। তো ও এটা স্বীকার করে এবং রাইট এট দ্যাট মোমেন্ট সে ওরকম তার কাছে একটা কাগজে দেখে যে পুরানো কাগজটা ইজ লাইক হলদেটে হয়ে গেছে, কাইন্ড অফ লাইক প্যাপিরাস বলতো যে আগে ওরকম পাতার মতো, মানে প্রাচীন একটা কাগজের মতো বের করে এবং সে ওই হাত কেটে ওইখান থেকে রক্ত দিয়ে সে তাকে রাজভাষায় লিখে দেয় যে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। আর তারপর সে বের হয়ে যায়, গায়ের মধ্যে তেল মেখে চলে যায়। তো যখন যাচ্ছে যেতে যেতে প্রথম যে শহর অঞ্চল পার হয়ে যায়, যখন আরেকটু রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গায় দেখে যে দুই পাশে ওখানে ঘন জঙ্গল শুরু হয়েছে, বন এবং দূরে পাহাড় আছে, এবং ওখান থেকে সে হঠাৎ করে যে উলফের শব্দ শুনতে থাকে, মানে এই ধরনের মানে হাউলিং যেটা যেগুলো থাকে, বলাই হ্যাঁ, হয়েছিল হ্যাঁ, যেরকম হ্যাঁ, শোনা হবে, এরকম উলফের হাউলিং হ্যাঁ, শুনতে হ্যাঁ। থাকে। এবং পাশ থেকে যে বন আছে ওটার মধ্যে খসখস 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 শব্দ, মানে কিছু দৌড়ে যাচ্ছে এরকম। তো সে এগুলো খুব একটা ভয় পায় না, সে চিন্তা করে যে আমি কি করব। তখন ও যখন নাকি বেশ খানিকটা রাস্তা পার হয়ে যায়, হঠাৎ করে সে দেখে যে গাছের ফাঁক থেকে কতগুলো চোখ দেখা যাচ্ছে, তাকিয়ে আছে। তো বুঝে যে এগুলা মেবি উলফ হতে পারে। তো সে একটা গাছের পাশ থেকে একটা ডাল ভাঙার চেষ্টা করে, ই করে ঠাস করে ডালটা ভাঙে। ডালটা ভেঙে সে এগিয়ে যেতে থাকে। তার চিন্তা ভাবনা হচ্ছে যদি ওকে নেকড়ে বাঘ আক্রমণ করে তাহলে সে ওটা দিয়ে তাড়িয়ে দিবে বা বাড়িয়ে দিবে বা সামথিং লাইক দ্যাট। যাই হোক, যেতে থাকে, যেতে 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 একসময় সেই প্রাচীন কবরস্থানের কাছে সে পৌঁছায় দেখে যে বিশাল একটা গেট পুরানো, এবং ওই যে কবরস্থানের গেটের সামনেই কাছেই সেই নেকড়ে বাঘের আপনার মানে একটা স্ট্যাচু টাইপের রাখা, স্কাল্পচার রাখা। এবং সে ঢুকে যে ও ডিটেক্ট করে, ওকে বলে দিছিল যে এরকম সাইডে হবে তোমার কবরটা। তো ওরকম খুঁজে খুঁজে সে ডিটেক্ট করে যে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ওয়ান। এর মধ্যে কিন্তু আকাশে চাঁদ উঠছে, দেখতেছে। তো কবরটার কাছে যায়, কবরটার কাছে যে সে ওই যে হাতের ডালটা ছিল ওইটা দিয়েই সে চেষ্টা করে মাটি সরানোর ফার্স্টে। তো অনেক কষ্ট করে হাত দিয়ে মাটি দিয়ে করতে করতে নিজে মাখামাখি হয়ে যায় মাটিতে। এরকম করতে করতে খুব মানে টাইম কনজিউমিং ব্যাপার। দেখতেছে যে চাঁদ এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে গেছে ওর কাজ করতে করতে, এবং সে হাঁপাচ্ছে। এর মধ্যে কিন্তু সে কোন রকম অন্য কোনো শব্দও পায়নি, কিচ্ছু পায়নি, মানে অন্য কোনো শব্দ, কোনো উলফের ডাকাডাকি সব বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মাঝে মাঝে ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে যে ঝিঝি পোকার ঝিঝি ডাকতেছে এরকম করতে করতে। তো এক সময় সে কফিনটা আবিষ্কার করে, যে কফিন সে পেয়ে গেছে। তো সেই সময়কার পুরানো কফিন, অনেক কষ্টে সে ডালাটাকে খুলে, কারণ ডালাগুলো তখন নাকি ওই যে দিয়ে লাগাই দিত আর কি, নেইল দিয়ে আটকায় দিত আর কি। তো অনেক কষ্ট ডালা টেনে সে খুলে দেখে নিজের হাতটা ছিঁড়ে গেছে খুব। ডালা খোলার সময় ওর মনের একটু হয় যে একটা মরা মানুষ, আমি মানে এই ধরনের জিনিসটা এক্সপিরিয়েন্স করেন এসে। টান দিয়ে যখন সরে একটা বোটকা একটা গন্ধ সে পায়, একটা বোটকা গন্ধ আসে ওখান থেকে। তারপর সরায় দেখে যে সে একটা মানে লাশ, একটা মেয়ের লাশ এরকম করে রাখা, এবং এটা ইজ লাইক স্টিল স্টার্টেড টু ডিকম্পোজড। হ্যাঁ, মানে পুরোপুরি ক্ষয় হয়নি, মানে হয়ে যাচ্ছে আর কি, মানে পচা শুরু করছে আর কি, এরকম একটা অবস্থা। তো এরকম করতে করতে ওর কোমরের মধ্যে ছুরি ছিল একটা, ও ছুরি দিয়ে করে কি বাম হাতটা ডিটেক্ট করে বাম হাতটা কাটে, কাটে, দেখে যে এরকম মানে ময়লা বের হচ্ছে, কেটে হাতটাকে সরায় নেয়। কারণ ও জানে যে হাতটাকে তো ওইভাবে সে নিতে পারবে না, সে হাতটাকে কেটে ওইভাবে হাতটাকে নেয়। হাতটাকে নিয়ে যখন নাকি সে বুঝে যে আমি হাতটা আলগা করে ফেলছি, হাতটাকে নিয়ে যখন সে উঠতেছে, তখন নাকি সে দেখে যে ওই মানে মেয়ের লাশটা যে সে তাকায় মুখটা হা করে, মুখের থেকে মনে হয় যে কতগুলো পোকা বের হয়, এবং আরেকটা হাত দিয়ে তাকে চেপে ধরে। আরেকটা হাত দিয়ে যখন চেপে ধরে তখন সে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়। ভয় পেলেও ওর মানে হিতহিত জ্ঞানটা পুরোপুরি মানে না হারায়, ও যেটা করার, হাতে যে ছুরি ছিল ওটা দিয়ে ওই হাতের মধ্যে কোপ মেরে হাতটাকে সে কেটে ফেলে সে হাত নিয়ে ঝেড়ে দৌড় দেয়। তো ও যখন দৌড়াচ্ছে, ওর মনে হচ্ছে যে ওর পিছনে পিছনে কেউ হাহাকার করতে করতে দৌড় দিয়ে আসতেছে, এবং মানে খুব ও তারপরও হাতে যে কাটা হাত ছিল সেটা সে ছাড়ে না, সে ছেড়ে দৌড় দিয়ে আসে, এসে ওই বাসা পর্যন্ত চলে আসে আর কি। চলে এসে ওই যে ছিল যে নাকি ওই যে ওঝা যে আছে আর কি, তার কাছে তার নাম ধরে ডাকা শুরু করে। সে আসে, এসে দেখে যে ওকে অবস্থা দেখে ও বাকি আর এত ধোঁয়াশা মনে করতে পারে না, বেহুশ হয়ে যায় আর কি, মানে সেন্স ওইভাবে আর কাজ করে না ওর। যাই হোক, পরে যখন তার হুঁশ ফিরে তখন দেখে যে ওর গায়ের মধ্যে পট্টি দেওয়া, মাথার মধ্যে অনেক জ্বর ছিল। তো তাকে বলতেছে যে ওই যে জাদুকর, যে তুমি তো কাজ করছো, সো তোমার মোটামুটি হয়েছে, তোমাকে আমি আস্তে আস্তে আমার শিষ্যত্ব দিচ্ছি এবং তুমি অনেক কিছু পারবা। তো ফার্স্টের দিকে তুমি যখন নাকি এই সাধনাটা শুরু করবা, তখন থেকে কিন্তু তোমার কাছে অনেক কিছু আসা শুরু করবে, ভয় পেও না।
তো তখন ওই জ্বরের মধ্যে অতটা খেয়াল নাই, বাট পরবর্তীতে ওর যখন জ্বরটা ভালো হয় তখন একটু সুস্থ হয়ে বসে, তখন সে বলে যে না আমি কিছু ভয় পাই না। কিন্তু ওর জ্বর ভালো হওয়ার আগ থেকেই যেটা সে মানে ফেস করা শুরু করে, ওই বাসার মধ্যে যেখানে ও শুয়ে রয়েছে ওর মাঝে মাঝে মনে হচ্ছে যে ওর আশপাশ থেকে দৌড়াচ্ছে, লাইক ওকে সার্কেলিং করে দৌড়াচ্ছে, জানালার মধ্যে নক করে, ধাপ ধাপ করে ওর নাম ধরে ডাকে। হ্যাঁ, তো যেই দিন ওকে প্রথম ইসে বসায়, ওকে ওই সাধনার মধ্যে বসায়, ওর যে ওঝাটা বলে যে আজকে তোমাকে আমি ফার্স্ট সাধনা দিচ্ছি, তুমি বসো, এবং ফার্স্ট ইউ উইল ফেস দ্য থিং দ্যাট তুমি যার সাথে অবিচার করছো তাকে তুমি ফেস করবা সবচেয়ে প্রথমে। তো ও কি করে, আপনার বসে ওখানে, বসার পর বলে যে আমি কিন্তু চলে যাচ্ছি, তুমি এখানে একা থাকবা, আজকে কিন্তু আমি নাই এখানে। তো বসে থাকে, রাতের বেলা ওকে যা যা শিখাই দিয়েছে ওই জিনিসটা সে বিড়বিড় করে পড়ে এবং আলোক জ্বালায় দেয়। তো রাতের বেলা বসে আছে, তো এক সময় দেখে যে ওর যে পিরিমটা ছিল, যেটা নাকি একটা বাতি জ্বলতেছিল, এটা আস্তে 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 ফট করে নিভে যায়। ওটা নিভে যাওয়ার পরে রুমের মধ্যে মনে হচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা মানে খুব মানে টেম্পারেচার অনেক ফল করে, মনে হচ্ছে যে রুমের মধ্যে যে হিটিং সিস্টেমটা কাজ করতেছিল ওইটা আর একদমই কাজ করতেছে না। মানে ওই সময়কার ফার্নেস গুলা ছিল রেডিয়েটর টাইপের, আসল ভাই যে গরম পানি দিয়ে হিট হয় রুম, মনে হচ্ছে যে ওরকম কিছুই কাজ করতেছে না, ওরকম বেশ ঠান্ডা হয়ে যায় পুরো রুমটা। তো এরকম অবস্থায় হঠাৎ করে সে দেখে যে দরজাটা খুলে গেল তার সামনের, এবং আবছা অন্ধকারে ওর কাছে মনে হয় কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে, এবং এসে যখন সামনে দাঁড়ায় ও বুঝতে পারে অবয়বটার মধ্যে কিছু একটা বিদঘুটে কিছু একটা আছে। তো ও তখন আর এটা কন্ট্রোল করতে না পেরে ওর কাছে ম্যাচ ছিল, ম্যাচটা জ্বালায় একটা ঝলকের জন্য সে দেখে যে একটা মেয়ে দাঁড়ায় আছে যার হাত নাই, দুটো হাতই নাই কাটা, এবং মানে লাইক ওই বিদঘুটে ডিকম্পোজড একটা চেহারা এরকম একটা তার সামনে দাঁড়ায় আছে, এবং এক সেকেন্ডের জন্য সে দেখতে পায়, এবং দেখতে পাওয়ার পরই ওর সারা শরীরটা না শক্ত হয়ে যায়, শক্ত হয়ে সে কথা বলার চেষ্টা করে, কথা বলতে পারে না, মুখ টুক মানে বাঁকায় আসতে থাকে, এরকম ওর চেষ্টা মানে খুব কিম্ভূত কিমাকার ভাবে পেঁচায় যায়, সে পড়ে যায় ওখানে। তো পড়ে যাওয়ার পরে ওই এক সময় তার আর সেন্স থাকে না, তো ওই ওঝা এসে ওকে করে এসে বলে যে তুমি পুরা পরীক্ষাটায় পাশ করতে পারো নাই, তোমার এটা একটা পরীক্ষা ছিল যে তুমি যার প্রতি প্রথম অবিচার করছিলে তাকেই তুমি ফেস করতে পারো নাই, তো তুমি শিখতে পারবা না। তোমার একটা কি বলে বেন্ড নামে একটা নাকি কি অসুখ, মানে অসুখ আছে বেন্ড বলে, এই অসুখটা হয়েছে, কিন্তু মাঝে মাঝে এরকম মৃগী টাইপের একটা বেন্ড তোমার হবে যে তোমার শরীর বেঁকা যাবে, আর এই যে তোমার মুখটা একটু বেঁকায় গেছে এটা কখনো ঠিক হবে না। সো এটা হচ্ছে তোমার এই নিকৃষ্ট জিনিস শেখার ফসল, যদি তুমি হজম করতে পারতা তাহলে অনেক কিছু হতো, হজম করতে পারো নাই, তোমার এই অবস্থা, তো তুমি চলে যাও, তুমি যে বেঁচে গেছো এটা হচ্ছে ঈশ্বরের কৃপা, ভালো সাইডের কৃপা, মানে সে তো আর ওইভাবে ঈশ্বর বললাম, ভালো সাইডের কৃপা। তো আমি আশা করব যে তুমি ভালো সাইডের কৃপাতে যেহেতু পাচ্ছ, ভালো সাইডে খারাপ সাইডে যাবা না, এবং সবসময় কনফিউজ করতে থাকো যে খারাপ কাজটা করছো, তুমি একটা নিকৃষ্ট কাজ করছো। তো ওই লুথানের মুখটা একটু বাঁকাই ছিল, এখন পর্যন্ত নাকি মুখটা একটু বাঁকা, এবং সে তারপর থেকে নাকি খুব প্রায় তার যে চার্চ ছিল চার্চে যে কনফেস করতো, তার মানে কনফেস করার পর সবসময় তার মানে পাপের জন্য সে মাপ চাইতো, যে সে যে পাপ করেছিল এটা আর কি। ওকে, কাহিনী। থ্যাংক ইউ।